সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছো? অথচ আমাকে কেউ ডাকোনি একবারও? তুই ঘুমাচ্ছিলিস বলে আর ডাকিনি। সারা সপ্তাহে তো তোকে কম কষ্ট করতে হয় না। সপ্তাহের এই রবিবারটাই ছুটি পাস। তাও যদি সারাক্ষণ রান্নাঘরে কাটাতে হয় তাহলে তো তোর শরীর খারাপ হয়ে যাবে। তবুও বড়দি, তোমরা সেই ভোর থেকে উঠে সংসারের সব কাজবাজ করছো। আর আমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছি। আমার খারাপ লাগে না বলো তো? আরে খারাপ লাগার কি আছে? আমাদের সেই ছোট থেকেই করে অভ্যাস। আমার কিছু মনে হয় না। তাছাড়া এখন তো তবু মালতী আছে। আমি যখন এ বাড়িতে নতুন বিয়ে করে আসি তখন কেউ ছিল না। তার উপর তো শাশুড়ি মায়ের ছিল শরীর খারাপ। তিনি একেবারেই বিছানা সজ্জা। উঠে বসতেও পারতো না, নিজে হাতে খেতেও পারতো না। আর ধনঞ্জয়ের বয়স তো তখন মাত্র ২ বছর। এদিকে সংসারের সমস্ত কাজবাজ করা, শাশুড়ি মায়ের সেবা যত্ন করা, আবার ধনঞ্জয় ও সুনন্দাকেও মানুষ করা। সবটাই তখন একা হাতেই করেছি। কিছু মনেই হয়নি। সারাদিন কাজ করে যখন রাতে বিছানা নিতাম, তখন ধনঞ্জয় আর সুনন্দাই ছিল আমার একমাত্র সমস্ত কষ্ট দূর করার ওষুধ। সারাক্ষণ বড় মা করে আমার গলা জড়িয়ে ধরে কত কথা। ওদের মুখে আমি আজও পর্যন্ত কোনোদিন বৌদি ডাকটাও শুনিনি। বড্ড ভালোবাসতো ওরা আমাকে। এখনো অবশ্য বাসে। ধনঞ্জয়টা তো এখনো পর্যন্ত অফিস থেকে এসে সোজা আমার ঘরে ঢুকে বলবে, "বড় মা আমাকে খেতে দাও।" তা ঠিক বলেছ দিদি। তবে এতে অবশ্য আমারও একটু উপকার হয়। আমিও সারাদিন অফিস করে আসার পর রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না। তুমি সব দিকটা সামলে নাও বলেই তো আমি একটু বিশ্রাম নিতে পারি। এই শুধু কি তাই? এই বড় মা আপনার ছেলেরও তো সব দায়িত্ব নিয়ে রেখেছে। এই আপনি অফিস চলে যাওয়ার পর তো বড় মাই তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবটাই নিজের হাতে করে। আমাকে পর্যন্ত কিছু করতে দেয় না। সে আমি জানি। বড়দি আছে বলেই তো আমি নিশ্চিন্তে চাকরি করতে পারছি। না হলে কি আর পারতাম? তাই বড়দি আমাদের সেরার সেরা। বড়দির সাথে কারো তুলনাই হয় না। থাক ছোট, অনেক হয়েছে। আর আমাকে মাথায় তুলতে হবে না। মাথায় তুলতে হবে না বললেই হবে? আপনি একমাত্র সবার মাথায় থাকার যোগ্য, বুঝলেন তো? বড় মা, আমি কি খাবো? আমার খুব খিদে পেয়েছে এখন। ওই এলেন আমার আর এক গুণধর। হ্যাঁ রে, তুইও কি আমাকে বড় মা বলে ডাকবি? আমি তোর বাবার বড় মা, আবার তোরও বড় মা। হ্যাঁ, তুমি হলে আমাদের সবার বড় মা। বলতে দাও দিদি। এটা হলো ওদের আদরের ডাকনাম। সবাই কি আর বড় মা হওয়ার যোগ্যতা রাখে? তোমার মধ্যেই সেই ক্ষমতাটা আছে। তুমি খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারো। তাই তো আজকে তুমি হয়ে উঠেছো সবার বড় মা। সত্যি আমি আজকে নিজেকে বড্ড ভাগ্যবান বলে মনে করছি যে আমি তোর মতো একটা বোন পেয়েছি। একটা সত্যি কথা বলবো, তুই এ বাড়িতে বিয়ে করে আসার আগে আমার খুব দুশ্চিন্তা হয়েছিল যে আমার ধনঞ্জয়ের বউটা কেমন হবে, সে কি আমাদেরকে মানিয়ে নিতে পারবে, এইসব নানা চিন্তা ভাবনা। কিন্তু তুই আসার পর আমার সংশয় দূর হয়েছে। এখন মনে হচ্ছে যে না, আমার কপালটা এতটাই খারাপ নয়। আমি একটা পরিপূর্ণ সংসার পেয়েছি, যেটা অনেকে তপস্যা করেও পায় না। বড় মা, আরে সুনন্দা, তুই একা এলি? আমাদের ঠাকুর জামাই আসেনি বুঝি? না বড় মা, ও দিন কয়েকের জন্য একটু দেশের বাইরে গিয়েছে কাজের সূত্রে। তাই আমি ভাবলাম এই সুযোগে বড় মার কাছ থেকে ঘুরে আসা যাক। না হলে বিয়ের পর থেকে তো আর এ বাড়িতে তেমন একটা আসা হয় না। তাই একদম ঠিক করেছিস সুনন্দা। আমি তো কবে থেকেই আশায় বসে আছি। তোরা কখন আসবি? কতদিন তোর মুখ দেখি না বলতো? এখন ঠাকুর জামাই যতদিন না বাড়ি ফিরছে, তুই কিন্তু ততদিন এ বাড়িতেই থাকবি। কোত্থাও যাবি না। একবার যখন এসে পড়েছিস, তখন কিন্তু আমি তোকে এত সহজেই আর যেতে দিচ্ছি না। বুঝলি? ঠিক আছে বড় মা। বড় মা, ছোট বউকে তো দেখছি না। ছোট বউ বাড়িতে নেই বুঝি? না রে, তার কি আর বাড়িতে থাকার উপায় আছে রে? সারাদিন অফিসের কাজকর্ম সামলাতেই তার দিন কেটে যায়। ও, তার মানে অখিলেশ তোমার কাছেই থাকে সারাক্ষণ? হ্যাঁ রে, আমি সামলাই ওকে। ওই যে বলতেই ছোট বউ এসে গেছে। দেখ রে ছোট, কে এসেছে। ও ছোটদি, কখন এলে? এই তো সবে এলাম। চা খাবে? চা করি? হ্যাঁ, সে তো গরম গরম হলে মন্দ হয় না। ঠিক আছে ছোটদি। তোমরা বসে গল্প করো, আমি চা করে আনি। তোমার ছোট বউ কেমন হয়েছে গো বড় মা? তোমাদের সকলের সাথে ঠিকঠাক ব্যবহার করে তো? কেন, দেখে বুঝতে পারছিস না? এক্কেবারে আমার মনের মতো। আর হবে নাই বা কেন? তোর বড়দা ডেকে এনেছে বলে কথা।
হাজারটা দেখে শুনে তারপর ঘরে নিয়ে এসেছে। আর তুই তো তোর বড়দাকে চিনিস, তোদের জন্য সবসময় সে ভালো কিছুই খোঁজার চেষ্টা করে। তোকেও তো আমাদের ঠাকুর জামাইয়ের হাতে তুলে দিয়েছে, সে কি আর এমনি এমনি রে? তার মধ্যে নিশ্চয়ই অনেক ভালো গুণ দেখেছে, আর সেটা তো তুই এখন ভালো করেই বুঝতে পারছিস, কি তাই তো? হ্যাঁ, এটা তুমি ভালোই বলেছো বড় মা। সত্যি আমি বিয়ের পর অনেক সুখী আছি। এই যে, তোমাদের গল্পের আসর তো খুব জমে উঠেছে দেখছি। এবার তাহলে গরম গরম চাটা খেয়ে নাও। কিছু না খেয়ে আর কতক্ষণ গল্প করবে? বড়দি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, কি কথা বল না। না, এখানে বলা যাবে না। তুমি একটু আমার সাথে পাশের ঘরে এসো। ও, তা চল দেখি। কি ব্যাপার বলো তো দিদি? এই ছোট বউ আবার বড় মাকে কি কথা বলার জন্য পাশের ঘরে ডেকে নিয়ে গেল গো? এই যে আমাদের সামনে বলা যাবে না? বাদ দাও ওসব কথা। আমরা বরং কাজগুলো সেরে নিই। এই হ্যাঁ, এই সেই ভালো। কি হয়েছে ছোট, আমাকে এখানে ডেকে আনলি কেন? বড়দি, তুমি কি মালতীকে কোনো শাড়ি দিয়েছো? হ্যাঁ, শাড়ি তো আমি ওকে প্রায় দিয়ে থাকি। কেন, কি হয়েছে? সে তুমি তোমার শাড়ি কবে কখন কাকে দিয়েছো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তুমি আমার শাড়ি ওকে কেন দিয়েছো? তোর শাড়ি? ও, তোর ওই কাঞ্জিবরম শাড়িটা? ওটা তো তুই আমাকে দিয়ে দিয়েছিলিস। আমি সেদিন পরে দিদির বাড়িতে যাচ্ছিলাম না, তাই দেখে তো ওর খুব পছন্দ হয়েছে। আমার কাছে বায়না ধরেছে ওই শাড়িটা ওকে একদিন দিতে হবে, ওর ভাইয়ের বিয়েতে পরে যাওয়ার জন্য। তাই বলে তুমি ওকে শাড়িটা দিয়ে দেবে? আমি শাড়িটা তোমাকে দুদিন পরতে দিয়েছিলাম বলে শাড়িটা তোমার হয়ে গেল? তুমি সেটা নিয়ে আবার কাজের লোককে দান করেছো? তুমি জানো ওই শাড়িটার দাম কত? জানি ছোট, কিন্তু মালতীও তো আমাদের বাড়ির একজন সদস্য। সেই কবে থেকে এখানে পড়ে আছে। সে আশা করে একটা জিনিস চেয়েছে, আমি কি তাকে না দিয়ে থাকতে পারি বল? এতই যখন দরদি মন, তখন তুমি নিজে ইনকাম করে দাও না। কোন সাহসে তুমি আমার দামি শাড়িটা ওকে দিয়ে দিলে? শুধু শুধু আমার এতগুলো টাকা নষ্ট করলে। টাকা ইনকাম করতে হয় না? কত সাত করে আমি কিনেছিলাম ওই শাড়িটা। আমার সব শাড়িগুলোর থেকে ওই শাড়িটাই একমাত্র খুব পছন্দের ছিল। আর তুমি সেটাই ওকে দিয়ে দিলে? আমি কিচ্ছু জানি না। তুমি যে করেই হোক ওই শাড়িটা ওর কাছ থেকে নিয়ে নেবে। আমি একটা মানুষকে কিছু দিয়ে তার থেকে ফিরিয়ে নেবো সেটা? না ছোট, আমি এটা কোনোদিনও পারবো না। তাতে তুই আমার যা ইচ্ছা বল। তোর শাড়ি নিয়েছি তো, আমি নিজে খেটে রোজগার করে তোর শাড়ি কিনে দেব। আর তা যতদিন না পারছি ততদিন এ বাড়ির অন্ন আমি মুখে তুলবো না। বড়দি, আমি কিন্তু কথাটা ওভাবে বলতে চাইনি। হ্যাঁ বলেছিস, কথাটা তুই ওভাবেই বলেছিস। ওই যে বললি না নিজে ইনকাম করে লোককে দিতে, তার মানে তো এ বাড়ির সবকিছু তোরই। তোর আর তোর বরের টাকায় তো এ সংসার চলে। এ সংসারে আর কোনো জিনিসের ওপর কি আমার অধিকার আছে? আমি তো তোর চাকর, এটাই বলতে চেয়েছিস তো তুই? এই ছিল তোর মনে মনে? তোর মনে মনে যদি এই সব ছিল তাহলে তুই সেটা আগে বললি না কেন? আমরা চলে যেতাম এ বাড়ি থেকে, শুধু শুধু তোদের ঘাড়ে বসে আমরা তোদের টাকা ধ্বংস করতাম না? বড় বউ, লজ্জা করে না তোমার? যে নিজের বউকে দুমুঠো খেতে দিতে পারে না, সে এত মাথা উঁচু করে ঘোরে কি করি? এই দিনটা দেখার জন্য আমি বেঁচে আছি। ওকে বলে দাও ও কোথায় ছিল এতদিন। যেদিন তুমি না খেয়ে না পড়ে নিজের ভাই বোনকে পড়াশোনা শিখিয়েছিলে, নিজের সারা জীবনে রোজগার দিয়ে নিজের ভাইয়ের জন্য একটা বড় বাড়ি বানিয়ে দিয়েছিলে, কোথায় ছিল ও তখন? মনে পড়ে তোমার সেদিনটার কথা, যেদিন তুমি আমাকে বিয়ে করে এনে বলেছিলে যে আমাদের মধ্যে কোনো সন্তান আসবে না, আমাদের সবটাই জুড়ে শুধুমাত্র আমাদের ভাই বোনেরা থাকবে? আর তোমার কথা শুনে আমার নিজের মাতৃত্বকে বিসর্জন দিয়ে নিজের সবটুকু দিয়ে ওদেরকে বড় করে তুলেছি। মনে পড়ে তোমার যেদিন ধনঞ্জয়ের পরীক্ষার সময় রাতকে রাত জেগে ওর পাশে বসে থাকতাম, ওর পরীক্ষার সময় না খেয়ে সারাদিন ওর ফুলের সামনে অপেক্ষা করতাম? সেটা এই দিনটা দেখার জন্য যে পরে তার বউ এসে আমাকে দুটো কথা শোনাতে পারে? আজকে আমি এই সকলের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন না পর্যন্ত নিজে ইনকাম করে এ সংসারে দিতে পারবো, ততদিন না পর্যন্ত এ বাড়ির জলও আমি মুখে তুলবো না। এ তুমি কি করলে ছোট বউ? তুমি বড় মাকে এরকম কথা বলতে পারলে? বড় মা যে আমাদের দুই ভাই বোনের কি করেছে সেটা তোমার অজানা হতে পারে, কিন্তু তোমার ছেলের জন্য সে কি করছে সেটা তো তোমার অজানা নয়। তাহলে তুমি ওইসব কথাগুলো কি করে বলতে পারলে? ওকে কিছু বলিস না সুনন্দা। ও তো খারাপ কিছু বলেনি। এ বাড়িতে যে সবকিছু ওদের ইনকামেই চলছে, এ কথাটা তো সত্যি।
না বর্দা, আমি ওভাবে বলতে চাইনি। এ কি মালতী, তুই রান্না করছিস? বর্দি কোথায়? বড় মা, এই বড় মা কোথায় যেন একটা গিয়েছেন। এই সকাল থেকে দেখা যাচ্ছে না ওনাকে। সে কি, কোথায় গিয়েছে? সর্দি, তোমাকে কিছু বলে যায়নি? না গো ছোট বউ, এত বড় একটা কাণ্ড ঘটার পরে কি কেউ আর এ বাড়িতে থাকতে চায়? হয়তো এখন থেকে ওনার রাস্তাটা উনি দেখেই নিয়েছেন। না, এটা হতে পারে না। বাড়ির বড় গিন্নি বাড়িতে নেই, আর তোমরা সব হাত পা গুটিয়ে বসে থাকো, বুঝলে তো? সবাই হাত পা গুটিয়ে বসে থাকো, কারোর কিচ্ছু করতে হবে না। কি গো, বর্দি কোথায় গেছে তোমাকে বলে গেছে? না, আমাকে কিছু বলে যায়নি। তবে বর্দার মুখ থেকে শুনলাম উনি নাকি এখন কলকাতার কোনো বাড়িতে ওই থাকা পড়ার কাজ নিয়েছে। কি, পরের বাড়িতে কাজ? ওনার কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না? এই বয়সে এসে কিনা এখন পরের বাড়িতে কাজ করে খাবে? কেন, আমরা কি মরে গেছি? রাগের মাথায় কি একটা কথা বলে ফেলেছি, সেই নিয়ে ওনার এত বড় প্রতিজ্ঞা। এ বাড়ির ভাতও মুখে তুলবে না? কেন, ভাত নিয়ে কি আদৌ কোনো কথা উঠেছে ওখানে? না হয় আমি বলে ফেলেছি যে দামি শাড়িটা তুমি কোন সাহসে মালতীকে দিয়েছো, এতেই আমার দোষ। এই কথার ভিত্তিতে উনি হাজারটা কথা বাড়িয়ে বাড়িয়ে বলে দিল। যদিও বা উনি দেখলো আমি অন্যায় করে ফেলেছি, তাহলে ঠাস ঠাস করে দুটো চর কষিয়ে দিতে পারলো না আমার গালে? বড় দিদি হিসাবে তো ওনার এটা করা উচিত ছিল। আর বর্দা, বর্দা কোথায়? বর্দা কোন হিসাবে যেতে দিল ওনাকে? বর্দা, 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 বর্দি বাড়ি থেকে চলে যাওয়ার সময় তোমাকে বলে গেছে? বলে তো গেল। তুমি যেতে দিলে বর্দা? আর কেউ আমাকে না চিনুক, তুমি তো আমাকে চেনো বর্দা। তোমার মনে হয় আমি কথাগুলো মন থেকে বলেছি? আমি মন থেকে কখনো চেয়েছি যে তোমরা আমাদের থেকে দূরে চলে যাও? তোমরা এভাবে আমাদের থেকে দূরে সরে গেলে আমরা বাঁচবো কি করে? আর বর্দি, বর্দি আমাদের সকলের মনের যে কোন জায়গাটায় আছে সেটা তুমি জানো না বর্দা? তাহলে তুমি কেন যেতে দিলে বর্দিকে? আমি তো তোমার বর্দিকে চিনি। তোমার বর্দি যখন একবার মন থেকে প্রতিজ্ঞা করেছে, তখন আমার সাধ্য নেই ওকে আটকানোর। তা বলে এই বয়সে এসে লোকের বাড়িতে কাজ করবে? এ বাড়ির সবকিছু কার? এ সব কিছুই তো ওনার। উনি নিজে হাতে সবকিছু দেখাশোনা করে। আমি কি কখনো জানতে চেয়েছি কোথায় কোন টাকাটা খরচ হচ্ছে? আমাকে হিসাব দাও। শুধু ওই শাড়িটা, শাড়িটা আমার খুব পছন্দের ছিল, তাই না হয় আমি রাগের মাথায় একটা কথা বলে ফেলেছি। এটার জন্য তোমরা আমাকে যা শাস্তি দেবে দাও বর্দা, কিন্তু প্লিজ বর্দা, তুমি বর্দিকে ফিরিয়ে আনো। বর্দি ছাড়া আমি কিছুতেই এ বাড়িতে থাকতে পারবো না, কিছুতেই না। এতই যখন মন থেকে চাইছো, তখন নিজে গিয়ে ফিরিয়ে আনো না ছোট বউ। তুমি না গেলে বড় মা কখনোই ফিরে আসবে না। তোমরা তো কেউ আমাকে বলছো না বর্দি কোথায়। আমি তো চাই বর্দিকে ফিরিয়ে আনতে। আমাকে একবার বলো বর্দি কোথায় আছে। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বর্দি, এখনো আমার ওপর রাগ কমেনি তোমার? প্লিজ বর্দি, বাড়ি ফিরে চলো। আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। যে বাড়ি আমার নয়, আমি সেই বাড়িতে যাই কি করে ছোট? কেন ভুলভাল বলছো বর্দি? ও বাড়ি যে শুধুমাত্র তোমার, সেটা তুমিও জানো, আমরাও জানি। তাহলে কেন এই সমস্ত কথা বলছো? তোমার কাছে হাত জোর করছি বর্দি, তুমি বাড়ি ফিরে চলো। তুমি ছাড়া আমরা কেউ ভালো নেই বর্দি। আমি দোষ করেছি, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে মারো, বকো, কেটে ফেলো, কিন্তু তুমি বাড়ি ফিরে চলো বর্দি। হ্যাঁ বড় মা, চলো না বড় মা বাড়িতে। তুমি ওর উপর রাগ করে আমাদের সবাইকে কেন কষ্ট দিচ্ছ? দেখো, আমরা সবাই এসেছি তোমাকে নিয়ে যেতে। তুমি ছাড়া আমরা কেউ ভালো নেই বড় মা। দু একদিন একটু কষ্ট হবে, কিন্তু পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। তোরা চলে যা ধনঞ্জয়, আমি যাব না। কেন শুধু শুধু জেদ করছো বর্দি? আমি তো বলছি আর কখনো হবে না এরকম। পরে যদি কোনোদিন এরকম কথা আমার মুখ থেকে বের হয়, তুমি আমার জিভ টেনে ছিঁড়ে দিও, আমি বলে দিচ্ছি তোমাকে। তুমি বাড়ি ফিরে চলো না বর্দি।
হ্যাঁ গিন্নি, এই মেয়েটা এত করে বলছে, একটাবার ওকে ক্ষমা করে দাও। ওর ভুলের জন্য ও নিজেকে অনেকটা শাস্তি দিয়েছে। ও কাল থেকে কিছু খায়নি, সারাক্ষণ কেঁদেছে আর সকলের হাতে পায়ে ধরেছে। আর কত কষ্ট দেবে ওকে। বাড়ি ফিরে চলো তুমি। যাও নন্দিতা, যাও। কেউ যদি ভুল করে এতবার ক্ষমা চেয়ে নেয়, তাহলে তাকে কষ্ট দিও না। সে সত্যি মন থেকে চাইছে বলেই তো কাঁদতে কাঁদতে এত দূর ছুটে এসেছে। যাও, ফিরে যাও। আগে মহারানীকে কিছু খেতে বলো বৌদি। ও যে কাল থেকে না ঘুমিয়ে না খেয়ে শুধু কান্নাকাটি করে চলেছে। শরীর খারাপ হলে কে দায়িত্ব নেবে শুনি? সেই তো সব আমাকেই সামলাতে হবে। তুমি নিজের হাতে খাইয়ে দাও না বড়দি। তোমার হাতে খাবো বলেই তো অপেক্ষা করে আছি। আয় বস এখানে। যত দায়িত্ব সব আমার। কারোর কষ্ট দেখলে কি আর আমি চুপ করে থাকতে পারি? এই তো বড় মার এবার সব রাগ কমেছে। চলো চলো বড় মা, বাড়ি ফিরে চলো। আজকে বাড়ি গিয়ে সবাই মিলে খুব আনন্দ করব।